কি এমন কারণে ভারতীয়রা বিএনপির একজন সাবেক মন্ত্রীকে নিয়ে এত ভয় রয়েছে? সম্প্রতি আব্দুল সালাম পিন্টু নামে বিএনপির একজন সাবেক মন্ত্রীকে জেল থেকে মুক্তি দেওয়া হয়েছে। ভারতীয়দের দাবি, তিনি কাশ্মীরে থাকা সশস্ত্র সংগঠনগুলোকে সরাসরি ফান্ডিং করতেন। পিন্টু শিক্ষামন্ত্রী হিসেবে 2001 থেকে 2003 এবং পরবর্তীতে 2003 থেকে 2006 সাল পর্যন্ত বাংলাদেশ সরকারের ক্ষুদ্র ও কুটির শিল্প মন্ত্রী হিসেবে কর্মরত ছিলেন। তৎকালীন বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা 2004 সালে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে একটি আলোচনা সমাবেশ ডাকেন, কিন্তু সেই আলোচনা সভায় কিছু দুষ্কৃতিকারী গ্রেনেড অ্যাটাক করে এবং ইনস্ট্যান্টলি 14 জনের মতো মৃত্যু হয়। পরবর্তীতে এই মৃত্যু বেড়ে 22 জনের মতো হয় এবং 500 জনের মতো আহত হয়। পিন্টুকে এই মামলার অন্যতম আসামি করা হয় এবং 2008 সালে তাকে গ্রেপ্তার করা হয়। দীর্ঘ 17 বছর জেল খাটার পর 24শে ডিসেম্বর হাইকোর্ট তাকে মুক্তি দেয়। আমরা বাংলাদেশিরা সকলেই অবগত আছি যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিজেপি এবং তীব্র হিন্দুত্ববাদী সংগঠন RSS এর ফানকৃত গদি মিডিয়াগুলো কিভাবে বাংলাদেশকে নিয়ে উঠে পড়ে লেগেছে, কিভাবে তারা দেখাচ্ছে যে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন হচ্ছে। সারা বিশ্বের কাছে বাংলাদেশকে ছোট করার জন্য তাদের একটা কূটকৌশল। ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডের আব্দুল সালাম পিন্টুকে নিয়ে করা একটি প্রতিবেদনে হেডিং ছিল এরকম যে, বাংলাদেশ ফ্রিজ এক্স মিনিস্টার হু ফাউন্ডেড পক টেররিস্ট টু ব্লেড ইন্ডিয়া, অর্থাৎ বাংলাদেশ সাবেক একজন মন্ত্রীকে মুক্ত করে দিয়েছে। পক পাকিস্তান অকুপাইড কাশ্মীরে থাকা সন্ত্রাসী সংগঠনগুলোকে ইন্ডিয়ার বিরুদ্ধে হামলা চালানোর জন্য সহযোগিতা করত বা সরাসরি ফান্ড করত। প্রতিবেদনটিতে আর বলা হয় যে, হারকাতুল জিহাদ আল ইসলামী নামক একটি পাকিস্তান ভিত্তিক সন্ত্রাসী সংগঠনকে আব্দুল সালাম পিন্টু সরাসরি অর্থ সহায়তা প্রদান করতেন ইন্ডিয়ার বিরুদ্ধে হামলা চালানোর জন্য। 2001 থেকে 2006 সাল পর্যন্ত বিএনপি ক্ষমতায় থাকাকালীন সময়ে বিএনপির অনেক এমপি মন্ত্রীর বিরুদ্ধে ভারত অভিযোগ তোলেন যে তারা ভারতে থাকা বিভিন্ন ধরনের সশস্ত্র সংগঠনকে অর্থনৈতিকভাবে এবং সামরিকভাবে সাহায্য সহযোগিতা করে আসছিল। এদের মধ্যে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের নাম উল্লেখযোগ্য। তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে 10 ট্রাক অস্ত্র তিনি 7 সিস্টার্সে থাকা সশস্ত্র সংগঠনগুলোর কাছে সরবরাহ করতে চেয়েছিলেন। ভারতীয়দের দাবি, আব্দুল সালাম পিন্টু শুধু ভারতীয়দের বিরুদ্ধে ষড়যন্ত্র নয়, তিনি তৎকালীন সময়ে বিরোধী দলীয় নেতা শেখ হাসিনার যতগুলো র্যালি হয়েছিল এবং শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগের উপর যে পরিমাণ হামলা হয়েছিল তার সবগুলোর সাথেই তিনি জড়িত। তাছাড়া 2001 সালে বরাইবাড়ি সীমান্তে বিজিবি গুলি করে প্রায় 400 জন বিএসএফ সেনাকে হত্যা করে। তারা সব লাশ নিয়ে যেতে পারলেও 18 জন লাশকে ফেলে রেখে যায়। পরবর্তীতে বাংলাদেশ সরকার 18 জন বিএসএফ এর লাশ ভারতীয় সরকারের কাছে হস্তান্তর করে। এই হামলার সাথে আব্দুল সালাম পিন্টুর সম্পৃক্ততা রয়েছে এই দাবিও করা হয়। ফ্যাসিস্ট হাসিনা শুধু বিরোধী দল করার জন্য যেসব বিএনপি কিংবা জামাতের নেতা কর্মীকে দীর্ঘ বছর ধরে গ্রেপ্তার করে রেখেছিল, বর্তমান সরকার তাদেরকে ছেড়ে দেওয়ার ফলে ভারতীয় মিডিয়া এই সরকারের বিরুদ্ধে নানা ধরনের অপবাদ দিচ্ছে। ভারতীয় মিডিয়ার দাবি যে ইউনূস সরকার বিভিন্ন ধরনের সন্ত্রাসীকে জেল থেকে মুক্ত করে দিচ্ছে, কিন্তু আসলে তারা যে সন্ত্রাসী ছিল না, তাদেরকে যে মিথ্যা মামলা দিয়ে ফাঁসানো হয়েছে সেটা আমরা বাঙালিরা ভালো করেই জানি। ভারতীয়রা কখনো আমাদের বাংলাদেশিদের ভালো চায়নি। এখন তাদের পাকিস্তানের পাশাপাশি বাংলাদেশকে মোকাবেলা করতে হবে, যার কারণে তারা অনেক চিন্তিত। তাই তারা সর্বদাই বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। কায়রোতে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের মধ্যে যে বৈঠক হয়েছে, সেই বৈঠকে আলোচনা হয়েছে যে বাংলাদেশকে পাকিস্তান সেনাবাহিনী সামরিক দিক দিয়ে এবং টেকনিক্যালভাবে সহযোগিতা করবে। বর্তমান সময়ে ভারতের মূল মাথা ব্যথার কারণ হচ্ছে বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্ক উন্নয়ন। তাছাড়া আগামী 2 বছরের মধ্যে চায়না থেকে পাকিস্তান প্রায় 40টি পঞ্চম প্রজন্মের J-35 মাল্টি রোল ফাইটার পেতে যাচ্ছে। এই পঞ্চম প্রজন্মের বিমান যদি পাকিস্তান পেয়ে যায় তাহলে তা হচ্ছে ভারতের জন্য সবচেয়ে মাথা ব্যথার কারণ ভারতের সবচেয়ে আধুনিক বিমানের মধ্যে রাফালকে ধরা হয়। রাফাল কিন্তু পঞ্চম প্রজন্মের বিমান না, রাফালকে ধরা হয় 4.5 জেনারেশনের বিমান। তাছাড়া বাংলাদেশে যে MiG-29 বিমান রয়েছে সেটা হচ্ছে 4র্থ প্রজন্মের বিমান। 4র্থ প্রজন্মের বিমান কিংবা 4.5 জেনারেশনের বিমান কখনো কোনো শত্রুর রাডার ফাঁকি দিয়ে নির্দিষ্ট জায়গায় হামলা করতে সক্ষম নয়, কিন্তু পঞ্চম প্রজন্মের বিমান রাডার ফাঁকি দিয়ে শত্রুর ঘাঁটিতে আঘাত করতে সক্ষম। তাই বোঝা যাচ্ছে যদি পাকিস্তান পঞ্চম প্রজন্মের J-35 বিমান পেয়ে যায় তাহলে ভারতের জন্য কতটা চিন্তার বিষয়, এবং J-35 বিমান পেলে পাকিস্তান বিমান বাহিনী ভারতের বিমান বাহিনীর থেকে এগিয়ে যাবে। বর্তমানে শুধু আমেরিকা, চীন এবং রাশিয়ার কাছে পঞ্চম প্রজন্মের ফাইটার জেট রয়েছে। এটা নিশ্চিত যে ভারতের আগ্রাসন মোকাবেলার জন্য বাংলাদেশের উচিত পাকিস্তানের সাথে বন্ধুত্ব করা।
আর আশা করি ডক্টর মোহাম্মদ ইউনূস সেটাই করবেন। ধন্যবাদ।